নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন, আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক বাইমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, বুঝতে পারলে কি বললাম? নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন আর নিউক্লিওফিলিক বাইমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন। তোমাদের আমি সেটা চ্যাপ্টার পড়েছিলাম মনে আছে, রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স, মলিকুলারিটি ছিল ওখানে। যে কটা মিনিমাম রিয়াক্টেন্ট স্পেসিস রিয়াকশনে পার্টিসিপেট করে দ্যাট ইজ নোন অ্যাজ মলিকুলারিটি, বা বাংলায় কি বলা হতো, আণবিকতা। বিক্রিয়ায় ন্যূনতম যে কটা পদার্থ অংশগ্রহণ করে সেই সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই বিক্রিয়ার আণবিকতা, রাইট? আচ্ছা, নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন শর্টে কীভাবে লেখা হয়? ক্যাপিটাল এস, সাবস্ক্রিপ্টে এন, আর এন এর পাওয়ারে ওয়ান, ইউনিমলিকুলার তাই SN1, SN1 রিয়াকশন। ওকে, SN1 রিয়াকশন। আর নিউক্লিওফিলিক বাইমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশনকে বাংলায় কীভাবে লেখা হয়, এই শর্টে কীভাবে লেখা হয়? এস, সাবস্ক্রিপ্টে এন, পাওয়ারে টু, SN2 রিয়াকশন। SN1 রিয়াকশন অ্যান্ড SN2 রিয়াকশন, এইটুকু শিওর হয়ে যাও পরীক্ষায় এই দুটো থেকে একটা না একটা আসবেই, আসবে মানে আসবেই। নিউক্লিওফিলিক, আমার বেলায় SN2 দিয়েছিল। নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন, আর তোমাদের তো বলে দেবে না যে SN1 SN2, তোমাদের রিয়াকশন থেকে বুঝতে হবে ওয়েদার ইট ইজ SN1 আর SN2। না বুঝতে পারলে ওখানে খেলা শেষ। ওকে, সো এটা হচ্ছে ইউনিমলিকুলার, যেটাকে বাংলায় বলা হয় এক আণবিক। এটা হচ্ছে বাইমলিকুলার মানে দ্বি আণবিক, মানে হচ্ছে নিউক্লিওফিলিক এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া আর নিউক্লিওফিলিক দ্বি আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। পরিষ্কার কথা, ইংলিশ টার্মটাই যথেষ্ট। ওকে, এত অবধি লেখো, আগে এত অবধি লেখো। আচ্ছা, তোমাদের সমস্ত স্যাররা বা বইতে দেখবে সবসময় SN2 রিয়াকশনকে আগে শেখানো হয়, এটা নিয়ম তাই। বাট আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি SN1 আগে শেখাই, তারপরে SN2তে যাই। অসুবিধা নেই, একই জিনিস। এটা আমার একটা নেচার হয়ে গেছে, আমি আগে SN1 করে তারপরে SN2 করে। বাট তোমরা বইটই সব জায়গাতে দেখবে ওরা আগে SN2 শেখায় তারপর SN1, কারণ কম্পারেটিভলি SN2টা লজিক্যাল, তারপরে SN1টা বুঝতে সুবিধা হয়। বাট ইটস মাই হ্যাবিট, SN1টি আগে করবো। হয়ে গেছে লেখা এত অবধি? এবার যে কথাগুলো বলবো এখানে খুব ভালো করে মনে রাখবে সেগুলো, তাহলে আর কোনো অসুবিধা নেই। বেশ, বুঝলাম। এই SN1 রিয়াকশন শিখতে গেলে, SN1 SN2 শিখতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ইনভার্সন, আরেকটা হচ্ছে রিটেনশন। কোনো অসুবিধা নেই, ইংলিশে লিখতে পারো, কারণ বাংলা তো এগুলোকে এই টার্মগুলো ইউজ করা হয়, ইনভার্সন অ্যান্ড রিটেনশন, তো কোনো প্রবলেম নেই। স্যার হোয়াট ইজ ইনভার্সন, হোয়াট ইজ রিটেনশন, আমি একবারে বোঝাবো। ধরো একটা কার্বন রয়েছে, মন দিয়ে দেখবে, হ্যাঁ, ধরো একটা কার্বন রয়েছে, তার ধরো এই হাতে রয়েছে এ, এই হাতে রয়েছে বি, এই হাতে রয়েছে সি, আর এই হাতে রয়েছে এক্স বলে কোনো একটা গ্রুপ। ওকে, এবার তোমরা ধরো এই গ্রুপটাকে, এই এক্স গ্রুপটাকে এখান থেকে সরিয়ে দেবে এবং তার জায়গায় তোমরা আনবে ওয়াই নামক একটা গ্রুপ। কি বললাম বুঝতে পারলে? তোমরা এই এক্সটাকে এখান থেকে সরিয়ে দেবে। এই মাইনাস, এটা কিন্তু বন্ড নয়, এটা হচ্ছে মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে যে তোমরা এক্স মাইনাসকে এলিমিনেট করছো আর ঢোকাচ্ছ ওয়াই মাইনাস। তো রাহুল, এটা কি একটা সাবস্টিটিউশন রিয়াকশন? হ্যাঁ স্যার। সো এবার কি হবে, ধরো তোমরা প্রোডাক্টটা যখন দেখলে, দেখতে পারলে যে সি এ যেখানে এক্স ছিল সেখানে ওয়াই চলে এলো, ঠিক আছে? সি এর কাছে এক্স ছিল বাট ওয়াই চলে এলো এখন। সো ইয়েস, এটা সাবস্টিটিউশন রিয়াকশন। অন্যান্য হাতে কী ছিল? এ বি সি, তো কার্বনের তিনটে হাতে এ বি অ্যান্ড সি। ওকে, নাও a similar reaction, same group A B C, আবারও আমরা এক্স মাইনাসটাকে এলিমিনেট করছি এবং তার জায়গায়, এলিমিনেট বলবো না, সাবস্টিটিউট করছি, তার জায়গায় জেড কোনো একটা গ্রুপকে ঢুকাচ্ছি, ঠিক আছে? তো জেড ঢুকে গেল এক্সের জায়গায়, বাকি হাতগুলো যেরকম এ বি সি ছিল এখানেও এ বি সি রয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই,
এই যে দুখানা রিয়াকশন আমি পরপর লিখলাম, ইজ দেয়ার এনি ডিফারেন্স? কোনো ডিফারেন্স চোখে পড়ছে? এতজনের চোখে কোনো ডিফারেন্স পড়ছে না? ওয়াইটা সামনে এসছে আর ওটা জেডটা ইয়া দেখো পিছনে আছে। স্ট্রাকচারটা এখানে কিরকম একটা ফ্লিপ টাইপের হয়ে গেছে না? এখানে এবিসি গুলো ধর, সো এখানে এবিসি গুলো বাঁদিকে ছিল, ছাতার মতো কিরকম উল্টে গেছে না এবিসিটা? এটাকে বলা হয় ইনভার্সন। দিস ইজ কল্ড ইনভার্সন অফ স্ট্রাকচার। ওকে, রিটেন করা মানে কি, তুমি যেরকম ছিল সেরকমই থাকলে। দেখো এবিসিটা এখানে বাঁদিকে ছিল, এবিসিটা এদিকেই রয়েছে, উল্টায়নি। দিস ইজ কল্ড রিটেনশন। সৃজনী, মিথিরা, পৌশালী, ইন্দ্রনীল সবাই বুঝেছো? রাহুল, তুষার, পায়েল? হ্যাঁ স্যার। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনভার্সন অ্যান্ড রিটেনশন, নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার যদি এরকম ছাতার মতো উল্টে যায় তাহলে সেটাকে ইনভার্সন বলে, সেম থাকলে সেটাকে রিটেনশন বলে। ভালো কথা। এবার আরেকটা টার্ম আছে যার নাম হচ্ছে রেসিমাইজেশন। রেসিমাইজেশন লেখো, রেসিমাইজেশন। দেখো ধরো এরকম একটা ওয়েট, ধরো একটা কম্পাউন্ড রয়েছে এ বি সি, এদিকে এক্স। এবার আমরা কি করলাম, এক্সটাকে এলিমিনেট করলাম, তার জায়গায় একটা নিউক্লিওফাইল জেড অ্যাড করলাম। ওকে, নিউক্লিওফাইল কী করে বুঝলাম আমরা? এই কী করে বুঝছি এটা নিউক্লিওফাইল? সৃজনী বলো, নিউক্লিওফাইল কী করে বুঝলাম? মাইনাস সাইনটা মাইনাস সাইন রয়েছে, সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইটস আ নিউক্লিওফাইল। তোমরা অলরেডি জেনে গেছো যে এই বাদিকেরটা হচ্ছে রিটেনশন আর এটা হচ্ছে ইনভার্সন, উল্টে গেছে, রাইট? এই যে রিটেনশন আর ইনভার্সন, এই স্ট্রাকচারটাকে আমি স্ট্রাকচার নাম্বার 1 বললাম, এটাকে আমি স্ট্রাকচার নাম্বার 2 বললাম। এই স্ট্রাকচার নাম্বার 1 আর স্ট্রাকচার নাম্বার 2 এর যে মানে কম্বিনেশন, দ্যাট কম্বিনেশন ইজ নোন অ্যাজ, মানে কোনো একটা প্রসেসে যদি ইনভার্সন আর রিটেনশন দুটো একসঙ্গে হয়, কি বলছি বুঝতে পারছো? কোনো একটা প্রসেসে যদি ইনভার্সন আর রিটেনশন একসাথে হয় তাহলে সেটাকে বলা হয় রেসিমাইজেশন। তোমাদের দায়িত্ব এটা ক্লাস 12-এর শেষ দিন অবধি মনে রাখা। মনে রাখতে না পারলে আমার কোনো ক্ষতি নেই, তোমাদের ক্ষতি হবে। ভুল লিখবেই লিখবে এটাকে, কোথায় লাগবে ভুলটা আমি বলছি, কিন্তু ভুল লিখবেই যদি মনে রাখতে না পারো। আর যদি সহজ কথাটা মনে রাখতে পারো যে স্যার স্ট্রাকচার উল্টে যাওয়া মানে ইনভার্সন, স্ট্রাকচার না উল্টে যাওয়া সেম থাকা মানে রিটেনশন, আর যদি রিটেনশন আর ইনভার্সন একসাথে হয় দ্যাট ইট ইজ কল্ড রেসিমাইজেশন। আর এই মিক্সচারটাকে বলে রেসিমিক মিক্সচার। তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, কোনো ডেফিনেশন কিচ্ছু পড়তে হবে না। বই খুলে দেখবে ইনভার্সন, রিটেনশন, রেসিমাইজেশন ডেফিনেশন লেখা রয়েছে, কোনো দরকার নেই, জাস্ট এই জিনিসটা জানো তাহলেই হবে। তোমরা আমাকে বলো বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? ওকে, সো এবার আমি বিক্রিয়ার দিকে যাচ্ছি। ওকে, হেডিং দাও। নাম্বার 1, নিউক্লিওফিলিক, আচ্ছা ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন। মানে SN1 রিয়াকশন। এবার এটাকে কেন সাবস্টিটিউশন বলছে, কেন নিউক্লিওফিলিক বলছে, কেন ইউনিমলিকুলার বলছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো নট টু ওয়ারি, SN1। ওকে, তোমাদের বলে রাখি
এই SN1 SN2 দিজ আর অ্যাকচুয়ালি রিয়াকশন মেকানিজম, মানে বাংলায় বলা হয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তোমাদের এই যে আমি এতদিন ধরে বলেছি না যে এইচ আসছে, ওইচ নিয়ে বেরিয়ে যাচ্ছে, H2 হয়ে বেরিয়ে যাচ্ছে, এগুলো সব হচ্ছে মানে মনে রাখার পদ্ধতি, বাট অ্যাকচুয়ালি এগুলো হয় না, এর ভিতরে অনেক গল্প থাকে। সব রিয়াকশনে গল্প জানাটা দরকার নয়, বাট SN1 অ্যান্ড SN2 তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে, সো ইউ মাস্ট নো দ্যাট। বাকি অন্যান্য মেকানিজম তোমাদের ক্লাস 11-এ ছিল এবং জয়েন্টের প্রবলেমের জন্য লাগবে, বাট এখানে আমাদের এই দুটো মেকানিজম হলে ক্লাস 12 উতরে যাবে, তো আমরা ওই দুটোই পড়ি। সো লেটস লার্ন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন। তো কীভাবে হয় জিনিসটা, প্রথমেই তোমাদের বলি, তোমাদের একটা রিয়াকশান দিয়ে দেবে, বা রিয়াকশানটা দিয়ে তোমাদেরকে বলবে যে এটার মেকানিজমটা দেখাও। তো কীরকম কোশ্চেন থাকবে, ধরো একটা রিয়াকশান দিলাম, CH3 C বন্ড Cl প্লাস KOH অ্যাকুয়াস অ্যারো। আচ্ছা রাহুল, একটা কথা বলো আমাকে, KOHটা কী করে ব্রেক করবে? কে প্লাস ওইচ মাইনাস। কে প্লাস আর ওইচ মাইনাস, তাহলে তুমি আমাকে বলো এই কে প্লাসটা কী করবে, এখান থেকে সিএলটাকে নিয়ে KCl হয়ে বেরিয়ে যাবে, আর এই ওইচটা কী করবে, এখানটা ঢুকে যাবে, তাহলে কীরকম হয়ে যাবে, ইট উইল বি CH3 C বন্ড OH। আচ্ছা সৃজনী, এই যে এটা তৈরি হলো তার অ্যালকোহল তৈরি হলো, আমি জাস্ট এটাই জিজ্ঞেস করছি যে এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি? কে বলতে পারবে এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহল, বিকজ যে কার্বনটার সঙ্গে অ্যাটাচড রয়েছে সেটা 3খানা কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড রয়েছে, বা ওর কাছে কোনো হাইড্রোজেন নেই। আমি বলেছিলাম যে কার্বনের সঙ্গে গ্রুপটা থাকবে তার কাছে যদি কোনো হাইড্রোজেন না থাকে, ইট মিনস ইটস আ 3 ডিগ্রি কার্বন অ্যাটম, বলতে পারলে না? ওকে, সো এই রিয়াকশানটা দেওয়া আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলেছে এই রিয়াকশানটার মেকানিজম দেখাও। ওকে, সো এখান থেকে মজাটা শুরু হোক। ওয়েল, মনে রাখবে যার উপর রিয়াকশানটা হয় সেটাকে বলা হয় সাবস্ট্রেট। প্রত্যেকে শুনে রাখো, কী বলে এটাকে? দিস ইজ কল্ড সাবস্ট্রেট। সাবস্ট্রেট, ওকে। তো লিখছি আমি এখানে, ফার্স্ট স্টেপ, SN1 রিয়াকশান দুটো স্টেপে হয়, ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ তোমরা বাংলা লিখতে পারো প্রথম ধাপ। এবার কেউ কিচ্ছু লিখবে না, কেউ কিচ্ছু আঁকবে না, চুপচাপ দেখো শুধু, হ্যাঁ? দারুণ একটা সুন্দর গল্প হবে এবারে। পুরো স্টার জলসা সিরিয়াল হয়ে যাবে। আচ্ছা তোমাদের কি এটা মনে হচ্ছে যে আমি কী লিখলাম, এটা আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা হচ্ছে এই যে কম্পাউন্ডটা CH3 CH3 C বন্ড Cl, সেই স্ট্রাকচার থেকে আমি খুলে লিখেছি। কার্বনটা এই যে মাঝখানে কার্বনটা, যার এক হাতে আছে Cl আর বাকি তিনটে আছে তিনটে হাতে আছে CH3, এই একটা CH3, এই একটা CH3, এই একটা CH3। এবার আমি CH3গুলোকে খুলে লিখেছি, একটা কার্বন তার তিনটে করে হাইড্রোজেন। কেন খুলে লিখেছি দেখো। আচ্ছা মিডিয়ামে কী দিয়েছি আমরা, KOH, তাই তো? KOH কী করে ভাঙে বললো, K প্লাস আর OH মাইনাস। অ্যান্ড ওয়ান মোর থিং, প্লিজ লুক কেয়ারফুলি, এখানে আমি AQ লিখেছি। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, বাংলা যেটাকে বলে জলীয়। যদি না লিখতাম তাহলে কী হতো, না লিখলে কী হতো তার গল্পটা আমি একটু বাদেই দেখাচ্ছি। ওকে, ভালো কথা। এবার কি হচ্ছে শোনো, মার্কেটে OH মাইনাস এসছে, সেটাকে দেখে এই কার্বনের খুব লোভ হলো, ঠিক আছে? ও বলছে আরে ভাই শুধু শুধু ক্লোরিনকে ধরে রেখেছি, ক্লোরিনকে ছাড়লে বেশ একটা OH পেয়ে যেতাম। OH মানে কি, অ্যালকোহল, বেশ মজা হতো, অ্যালকোহল পেয়ে যেতাম, এরকম টাইপের একটা কিছু। তো তখন এই কার্বনটা আর এই ক্লোরিনটাকে ধরে রাখতে চাইছে না, ওকে, ভালো করে বুঝবে। তখন এই কার্বনটা OH-টাকে বলছে, শোন না ভাই তুই আমার কাছে চলে আয়, তো তুই আমার কাছে চলে আয়। একটা কথা ভেবে দেখো, OH-এর ক্ষমতা আছে সামনে দিয়ে ঢুকবে? মানে ধরো ব্যাপারটা এরকম যে অলরেডি ওর একটা বউ রয়েছে, ওটা নতুন মেয়ে দিকে হাত বাড়াচ্ছে, এই আয় না আয় না, এরকম করছে, তুই আমার বউ হ। তোমরা বলো এই নতুন বউয়ের ক্ষমতা আছে যে পুরনো বউয়ের সামনে দিয়ে ঢুকবে? মেরে পা ভেঙে দেবে। ব্যাপারটা কী হচ্ছে, যদি কেমিস্ট্রির ভাষায় বলি, এটাও ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ চার্জ রয়েছে, এটাও ইলেকট্রোনেগেটিভ।
তো নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, রিপেল করবে, তাই ওর ক্ষমতা নেই যে ওর সামনে দিয়ে ঢুকবে। সো ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল নয়, রাইট? মনে রাখবে এটা, হ্যাঁ। কখনো কোনো সাবস্টিটিউশন রিয়াকশানে ফ্রন্ট সাইড অ্যাটাক, ফ্রন্ট সাইড মানে সামনে দিয়ে অ্যাটাকটা পসিবল নয়। তাহলে ব্যাক সাইড অ্যাটাক করতে হবে, ভালো কথা। তাহলে ওইজ বলো দাঁড়া, আমি সামনের দরজা দিয়ে তো ঢুকতে পারছি না, পিছনের দরজা দিয়ে যাচ্ছি, দাঁড়া। গেল এখান দিয়ে, গিয়ে দেখলো কি বাবা দরজা আটকে রেখে দিয়েছে। ওকে, হোয়াট ইজ দিস সাইন? এই সাইনটা দিয়ে আমরা বোঝাই স্টেরিক হিন্ড্রেন্স। কি বোঝাই? স্টেরিক হিন্ড্রেন্স। সেটা আবার কি জিনিস? দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন দরজা আটকে রেখেছে, জায়গা নেই ঢোকার। তো এইচ মাইনাস বলছে যাত্রী, ঢুকবো কী করে? এই সাইনটা অবশ্যই দেবে তোমরা, হ্যাঁ, ঠিক এক্সের মতো। বলছে যা, ঢুকবো কী করে, আমরা ঢুকতে পারছি না। তখন ওইচ বলো ঠিক আছে দাঁড়া, এখান দিয়ে ট্রাই করি। যাত্রী, এখানেও তো দরজা আটকে রেখে দিয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন। সো এখানেও স্টেরিক হিন্ড্রেন্স, এখানেও স্টেরিক হিন্ড্রেন্স। ওইচ মাইনাস কি ঢুকতে পারছে না? ওইচ মাইনাস ঢুকতে পারছে না। এরকম একটা কাটা অ্যারো দিয়ে রাখলাম। এই অ্যারোটা কেন দিয়ে রাখলাম? বোঝানোর জন্য যে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে না। সো ইউ মাস্ট নো যে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ফ্রন্ট সাইড অ্যাটাক তো হয় না, ওদের ব্যাক সাইড দিয়ে ঢুকতে হয়। কিন্তু এখানে ব্যাক সাইড দিয়ে ঢোকার জায়গাটাও নেই, রাস্তা আটকে রেখে দিয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন। তো তোমরা আমাকে বলো, প্রথম ইনফরমেশন অ্যাবাউট SN1 রিয়াকশন, যা জিজ্ঞেস করবো উত্তর দেবে, হ্যাঁ, প্রত্যেকে। স্টেরিক হিন্ড্রেন্স থাকে কি থাকে না? ফার্স্ট প্রশ্ন, স্টেরিক হিন্ড্রেন্স থাকে কি থাকে না? থাকে। থাকে। সেকেন্ড প্রশ্ন, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হয় কি হয় না? হয় না। হয় না। ওকে, সো আচ্ছা মোহক, আরেকটা কথা, ফ্রন্ট সাইড অ্যাটাক কি পসিবল? না। ফ্রন্ট সাইড অ্যাটাক হয়ই না, সো ওটার কথা আনবই না আমরা। আমাদের প্রথম প্রশ্ন যে স্যার SN1 রিয়াকশনে কি স্টেরিক হিন্ড্রেন্স থাকে? হ্যাঁ থাকে। ব্যাক সাইড অ্যাটাক কি হয় না? হতে পারে না। ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স কী বলে, ওই ব্যাক সাইড অ্যাটাকটা হয় না। ভালো কথা। তাহলে কি হবে? তাহলে কি রিয়াকশান হবে না? হ্যাঁ, রিয়াকশান হবে। কেন হবে বলো তো? এই ক্লোরিনটা দেখছে যে আমি চারটে হাতে চারটে গ্রুপ ধরে রয়েছি, এই হাতে মিথাইল, এই হাতে মিথাইল, এই হাতে মিথাইল, এই হাতে ক্লোরিন। তার জন্য ওইচটা না ঢোকার জায়গা পাচ্ছে না। আমি যদি কোনোভাবে একটা হাতকে খালি করতে পারি, তাহলে কিন্তু আমি অনেকটা জায়গা বার করতে পারবো। কারণ দেখো, চারখানা বন্ড থাকলে অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি। চারটের বন্ডের মধ্যে যদি একটাকে ফেলে দেয়, তাহলে তিনটে বন্ড থাকবে। তিনটে বন্ড মানে কত হয়ে যাবে? অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়ে যাবে। তখন কিন্তু এই স্টেরিক হিন্ড্রেন্স, মানে স্টেরিক হিন্ড্রেন্সকে বাংলায় বলে হচ্ছে স্থান অভাবজনিত প্রভাব। স্থান মানে কি? জায়গা। স্থান অভাবজনিত প্রভাব। তখন বললো যদি আমি একটা বন্ডকে খুলে ফেলতে পারি, তাহলে কিন্তু এই স্টেরিক হিন্ড্রেন্সটা অনেকটা কমে যাবে। তখন কিন্তু ওইচ মাইনাসটা ঢুকতে পারবে। বলো তো কাকে খুলবেও তখন? তখন দেখছি আমার তো ক্লোরিনকে ধরার ইচ্ছা নেই। তখন ক্লোরিনকে বলছে শোনো না গো, প্রচুর খরচ, আর পারছি না, ঘরে রাখতে পারছি না, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, তুমি কদিনের জন্য একটু বাপের বাড়ি চলে যাও, এরকম টাইপের আর কি। বলো যাও। তখন ক্লোরিন বলছে উমা, আমি তো যাবো না। কেন যাবো না? কারণ দেখো, এই যে বন্ডটা রয়েছে কার্বন আর ক্লোরিনের মধ্যে, ভালো করে বোঝার চেষ্টা করো। কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ডটা রয়েছে, একটা ইলেকট্রন ক্লোরিনের, আরেকটা ইলেকট্রন কার্বনের। এতে ক্লোরিনে কী সুবিধা হয়েছে? ও নিজের অক্টেট কমপ্লিট করতে পেরেছে। তো ও যদি এখন বন্ড খুলে চলে যায়, ওর অক্টেটটা নষ্ট হয়ে যাবে না? ও কি যাবে? তখন কার্বনটা ভাবছে কি হবে, ওইচ তো আসছি একটা এক্সট্রা মাইনাস নিয়ে, আমি নিয়ে নেবো। তখন ও ক্লোরিনকে বলছে শোনো না, তুমি তোমার ইলেকট্রনটাও নিয়ে চলে যাও। গেটিং মাই পয়েন্ট? আমি কি বলছি? কার্বনটা ক্লোরিনকে বলছে শোনো না, তুমি তোমার ইলেকট্রন মানে আমার ইলেকট্রনটাও নিয়ে চলে যাও, আমার লাগবে না। তো যদি কার্বনের ইলেকট্রনটাও ক্লোরিনটা নিয়ে চলে যায়, তাহলে কার্বনটা এখন পজিটিভ হয়ে যাবে না? কার্বনের ইলেকট্রনটাও যদি ক্লোরিনটা নিয়ে চলে যায়, তাহলে কার্বনটা তখন পজিটিভ হয়ে যাবে। ইয়েস। সো কার্বনটা এখন হয়ে গেছে পজিটিভ। আচ্ছা, কার্বনের চারটে হাতের মধ্যে একটা হাত চলে গেছে, রাইট? এখন কটা হাত পড়ে রয়েছে তাহলে? কার্বনের কাছে এখন কটা হাত পড়ে রয়েছে? তিনটে হাত পড়ে রয়েছে। এই একটা হাত, এই একটা হাত, আর এই একটা হাত। তিনটে হাতে কি আছে গো? একটা একটা করে CH3। এই একটা CH3, এই একটা CH3, ইয়েস মিথাইল গ্রুপ, আর এই একটা CH3। রাহুল, একটা জিনিস লক্ষ্য করেছো আমি বন্ড অ্যাঙ্গেলটা কিরমভাবে দিয়েছি? কত করে রয়েছে বলে মনে হয় এখন? ইউ শুড সে দিস। 120 ডিগ্রি করে রয়েছে। সো বন্ড অ্যাঙ্গেলটা এখন বেড়ে গেছে। বন্ড অ্যাঙ্গেলটা এখন বেড়ে গেছে, রাইট? আচ্ছা, এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। তোমরা একটা কাজ করো, এই K প্লাসটা এখানে দেখিও না, ডোন্ট শো দিস K প্লাস। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। বাংলায় অবশ্যই তোমরা নিচে লিখবে, বাংলা এবং ইংলিশে দুজনেই লিখবে, হ্যাঁ। কার্বোক্যাটায়ন,
কার্বোক্যাটায়ন, ব্র্যাকেটে লিখবে সুস্থিত, তোমরা লেখো স্টেবল। কার্বোক্যাটায়ন স্টেবল হয়, মনে রাখবে, কারণ স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে না। ঠিক আছে, আর কি বেরিয়ে গেছে একটা সিএল মাইনাস বেরিয়ে গেছে, রাইট? সিএল মাইনাস বেরিয়ে গেছে, ওকে, সিএল মাইনাস বেরিয়ে গেছে, ভালো কথা। সবাই ফার্স্ট স্টেপ বুঝতে পেরেছো কিনা বলো, কারো কোনো ডাউট থাকলে বলে জিজ্ঞেস করে নাও, কিন্তু এখনই, পরে আর সময় পাবো না বলার। সো আই এম এগেন সেগিং, ওইচ মাইনাসের ক্ষমতা নেই সামনে দিয়ে ঢুকবে, কারণ ওটাও ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনও ইলেকট্রোনেগেটিভ, তাই ওকে ব্যাক সাইড অ্যাটাকই করতে হবে। বাট স্টেরিক হিন্ড্রেন্স আছে, নো ব্যাক সাইড অ্যাটাক, স্টেরিক হিন্ড্রেন্স আছে, তাই কোনো ব্যাক সাইড অ্যাটাক হবে না। ব্যাক সাইড অ্যাটাক যদি না হয় তখন তার মানে এই বিক্রিয়ায় ওইচ মাইনাস এসে কোনো ফারাক ফেলতেই পারলো না, ওইচ মাইনাস তো কোনো কন্ট্রিবিউশনই করতে পারেনি, ও তো ঢুকতেই পারেনি ওর মধ্যে এখনও। তাহলে এই যে রিয়াকশানটা যে একটুও হলো তার জন্য দায়ী কে বলো তো? রিয়াকশানটা যে হলো তার জন্য দায়ী কে? এই বড় কম্পাউন্ডটা মানে সাবস্ট্রেটটাই দায়ী, ওই তো দায়িত্ব সহকারে ক্লোরিনকে ছেড়ে দিল। নর্মালি কি হয়, ওইচ মাইনাস যাবে গিয়ে বলবে এই শোন না তুই আমাকে ধর ক্লোরিনকে ছেড়ে দে, কিন্তু ওইচ মাইনাস তো ঢুকতেই পারলো না, কার্বন নিজে নিজে এখানে ক্লোরিনকে ছেড়ে দিল। তাই মনে রাখো এই যে SN1 বিক্রিয়ায় ফার্স্ট স্টেপটা হলো, এই ফার্স্ট স্টেপটা শুরু হওয়ার পিছনে কিন্তু ওইচ মাইনাসের কোনো অবদান বা কোনো কন্ট্রিবিউশন নেই। ফুল কন্ট্রিবিউশন কার? সাবস্ট্রেট নিজে একা একা করেছে, কার্বন নিজেই ক্লোরিনটাকে ছেড়ে দিয়েছে। আমার এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো কি বললাম? ওইচ মাইনাসটা এসে কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতেই পারেনি, যা করেছে বড় গ্রুপটা নিজে নিজেই করেছে, ও একা একাই ক্লোরিনকে ছেড়ে দিয়েছে। ক্লোরিনটা ওর ইলেকট্রনটাকে নিয়ে চলে গেছে, তাই ও সিএল মাইনাস হয়ে বেরিয়ে গেছে, আর কার্বনটা প্লাস হয়ে পড়ে রয়েছে, কার্বোক্যাটায়ন স্টেবল বা সুস্থিত। ক্লিয়ার তো অবধি? এ প্রত্যেকে হ্যাঁ। আমি রেসপন্স না পেলে একটা ক্লিক করবো, রিমুভ করে দেবো একদম। हाँ सर বুঝেছি। ওকে, হ্যাঁ স্যার। সো সেকেন্ড স্টেপ, এবার এই কার্বোক্যাটায়নটা আসছে, সো নিউক্লিওফাইলটা এখনো পর্যন্ত কোনো রিয়াক্ট করতে পারেনি, নিউক্লিওফাইলটা এখনো পর্যন্ত কোনো রিয়াক্ট করতে পারেনি, ভালো। এবার নিউক্লিওফাইলটা আসবে, দেখছে অনেকটা জায়গা রয়েছে, তো এবার ও আরামসে, আর এই অ্যারোগুলো দেখাবে, হ্যাঁ এই অ্যারোগুলো মেকানিজমে দেখাতে হয়, নইলে নাম্বার পাবে না। তো ওইচ মাইনাসটা এবার এই কার্বনের মধ্যে ঢুকতে পারছে, কেন ঢুকতে পারছে? কারণ একটা বন্ড কার্বনের চলে যাওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলগুলো অনেকটা বেড়ে গেছে, তো স্থান অভাবজনিত প্রভাব বা স্টেরিক হিন্ড্রেন্সটা এখন আর নেই। সো ওইচ মাইনাসটা ইজিলি এই কার্বন কম্পাউন্ডের মধ্যে ঢুকতে পারলো। তাহলে কম্পাউন্ডটা কীরকম হয়ে যাবে? কার্বন, এই হাতে CH3, এই হাতে CH3, এই হাতে CH3, আর এই হাতে OH। ঠিক আছে, লিখে ফেলো। তোমরা বলতে পারবে এই কম্পাউন্ডটার নাম কি? আগে বলো এই গ্রুপটার নাম কি, জাস্ট এইটুকু বলো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গ্রুপ? सर टर्शरी कार्बन কি? Third butyl alcohol. ইয়া, ইটস টার্ট বিউটাইল অ্যালকোহল, টার্ট বিউটাইল অ্যালকোহল। সো কটা স্টেপে হলো রিয়াকশানটা? দুটো স্টেপে হয়েছে, ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ। তার মধ্যে বলে রাখি এই যে ফার্স্ট স্টেপটা, এই যে ফার্স্ট স্টেপটা, এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, ধীর গতিসম্পন্ন ধাপ। সেটাকে আমরা কি বলি গো? RDS বলি না? RDS মানে কি? রেট ডিটারমাইনিং স্টেপ, বা বাংলায় বলা হয় হার নির্ণায়ক ধাপ। তার মানে আমি যদি তোমাদেরকে বলি এই SN1 রিয়াকশানের হার নির্ণয় করতে, তোমরা ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের মধ্যে কোন স্টেপটার রেসপেক্টে করবে? অবভিয়াসলি ফার্স্ট স্টেপের রেসপেক্টে, বিকজ দ্যাট ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অর RDS। লিখে ফেলো সবাই, এই দুটো স্টেপ ভালো করে লিখবে, আর আজকে ক্লাস হওয়া মাত্র আমাকে ছবি পাঠাবে সবাই।
ডান। এবার লেখো লেখো বিক্রিয়ার হার। আচ্ছা মোহক, তাহলে এই যে বিক্রিয়াটা হলো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, একটা বড় গাবদা সাইজের একটা কম্পাউন্ড ছিল যার মধ্যে কে এসে অ্যাটাক করছিল, ওইচ মাইনাস, রাইট? কিন্তু ওইচ মাইনাস কি কোনো কন্ট্রিবিউশন করতে পেরেছে আদৌ, মানে অ্যাটাক কি করতে পেরেছিল? না। সো বেসিক্যালি রিয়াকশানে দুজন পার্টিসিপেট করেছে, একটা হচ্ছে বড় সাইজের যে কম্পাউন্ডটা যার উপরে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়েছে, যেটাকে আমরা কি বলি, সাবস্ট্রেট। আর যে অ্যাটাক করতে এসেছিল সে হচ্ছে নিউক্লিওফাইল। কি করে বুঝলাম নিউক্লিওফাইল? কারণ মাইনাস চার্জ রয়েছে, মাইনাস চার্জ প্লাসকে অ্যাট্রাক্ট করে, তো প্লাস হচ্ছে নিউক্লিয়াস, সো নিউক্লিওফাইল। তাই জন্য যেহেতু নিউক্লিওফাইল গিয়ে আরেকটা নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করছে বা সাবস্টিটিউট করছে, দ্যাটস ওয়াই দ্য নেম অফ দ্য রিয়াকশন ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবার আমার প্রশ্ন হচ্ছে ইউনিমলিকুলার কেন বলা হচ্ছে? ওকে, দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইমলিকুলার অ্যান্ড ইউনিমলিকুলার? যদি এরকম হতো যে নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করলো সেই জন্য সাবস্ট্রেটটা ওর একটা গ্রুপকে ছেড়ে দিল, তাহলে বলতাম বাইমলিকুলার। কেন বলো তো? কারণ রিয়াকশানের সেক্ষেত্রে দুজনেই পার্টিসিপেট করেছে, নিউক্লিওফাইলটাও কন্ট্রিবিউট করেছে আর সাবস্ট্রেটটাও কাজ করেছে। কিন্তু এখানে কি নিউক্লিওফাইলের আদৌ কোনো ভূমিকা আছে? ও তো রিয়াকশানটা শুরুই করতে পারেনি, তো অ্যাটাকই করতে পারেনি, ঢুকতেই পারেনি। এখানে রিয়াকশানটা হয়েছে শুধুমাত্র সাবস্ট্রেটের জন্য। তাই এখানে বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ হচ্ছে শুধুমাত্র সাবস্ট্রেট, একটা মাত্র পদার্থ অংশগ্রহণ করেছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে এক আণবিক বা ইউনিমলিকুলার রিয়াকশন। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান ইউনিমলিকুলারের ব্যাপারটা? হ্যাঁ, লেখো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার। আমি সেকেন্ড স্টেপটা একটু মুছছি, হ্যাঁ সেকেন্ড স্টেপটা একটু মুছছি। আচ্ছা, তো সৃজনী একটা রিয়াকশান যখন হয়েছে, যেমন এই রিয়াকশানটায় সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুজন ছিল, বাট তার মধ্যে তুমি জানো যে শুধুমাত্র সাবস্ট্রেট এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি তোমাকে বলা হয় বিক্রিয়ার হার নির্ণয় করতে, মানে রিয়াকশান রেট, রেট অফ দ্য রিয়াকশান যেটাকে বলা হয়, কী দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? স্মল আর দিয়ে না? ওই যে সেই ইয়ে করেছিলাম, কি বলো ওটাকে, ল অফ মাস অ্যাকশন। তো সেই ল অফ মাস অ্যাকশন দিয়ে তুমি আমাকে বলো আর প্রপোর্শনাল টু কী বলবে তুমি? থার্ড ব্র্যাকেটে লিখছি এসইউবি। এসইউবি মানে হচ্ছে সাবস্ট্রেট, ওকে, মানে সাবস্ট্রেটের কী বলে এটাকে, সাবস্ট্রেটের সক্রিয় ভর। নিউক্লিওফিল কি থাকবে এখানে? না, ও তো অংশগ্রহণ করতেই পারেনি। এনিওয়েজ, আচ্ছা, আর পাওয়ারটা কত হবে এখানে? স্লোয়েস্ট স্টেপের থেকে ওটা ডিটারমাইন করতে হ্যাঁ, হবে। স্লোয়েস্ট স্টেপের থেকে আমরা ডিটারমাইন করবো, রাইট? বিকজ আমি তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সের চ্যাপ্টারে বারবার করে বলেছিলাম, যখন কোনো একটা র্যান্ডাম রিয়াকশান দেওয়া থাকবে, দিয়ে যখন বলবে যে ওটা রেট বার করতে, ঠিক আছে, তো আমাদের পক্ষে বার করা সম্ভব না, কারণ আমরা জানি না যে রিয়াকশানটা কমপ্লেক্স না এলিমেন্টারি। কমপ্লেক্স হলে কটা স্টেপে হচ্ছে, সেই কটা স্টেপের মধ্যে কোনটা স্লোয়েস্ট স্টেপ জানি না, কিন্তু এখানে তো স্লোয়েস্ট স্টেপ মেনশন করে দিয়েছি, দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ। আর সেই বিক্রিয়া শুধুমাত্র সাবস্ট্রেট অংশগ্রহণ করেছে। তো তুমি আমাকে বলো সাবস্ট্রেট কটা আছে এখানে, সহ কত? একটা আছে, সো পাওয়ারে 1 উঠবে না, আলফা বিটা এক্স ওয়াই ধরার কোনো দরকার নেই, পাওয়ারে 1 উঠবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য সাবস্ট্রেট? সাবস্ট্রেট হচ্ছে CH3 হোল 3 সি বন্ড Cl, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আর প্রপোর্শনাল টু উঠলে আমরা জানি এটা কনস্ট্যান্ট আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ স্মল কে। রাহুল, যার নাম কি? কে বলতে পারবে স্মল কে এর নাম? Sir, rate constant. Yeah, rate constant. K is rate constant. Very good. K is rate constant. লিখে ফেলো সবাই, সবাই লিখে ফেলো। বুঝলাম না যে রিপোর্ট বুঝলাম না মিথিরা, কি বলছো? তোমার কথা খুব কেটে আসছে। আর প্রপোর্শনাল টু কেন হলো বুঝলাম না। রিয়াকশানে দুটো শোনো, যখনই কোনো রিয়াকশান, যে কম্পাউন্ডের উপর রিয়াকশানটা অ্যাকচুয়ালি হয় সেটাকে বলা হয় সাবস্ট্রেট। এবার তুমি ফার্স্ট স্টেপটা লক্ষ্য করে দেখো, এই যে বড় যে স্ট্রাকচারটা এঁকেছি আমি CH3 হোল 3 CCl, ওটাই হচ্ছে সাবস্ট্রেট। OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল, যেটা অ্যাটাক করতে এলে। এবার আমার বক্তব্য হচ্ছে রিয়াকশানে তার মানে দুজন পার্টিসিপেট করছে, একটা নিউক্লিওফাইল, একটা সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা হচ্ছে CH3 হোল 3 CCl আর নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস। তো আমার প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি রোল অফ OH মাইনাস ইন দিস রিয়াকশান? বা রিয়াকশানটা যে শুরু হলো তাতে কোনো রোল আছে ওর? না, নেই। অনলি সাবস্ট্রেট ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ। সাবস্ট্রেট নিজে দায়িত্ব সহকারে কার্বন আর ক্লোরিনের মধ্যে বন্ডটাকে ভেঙে ফেললো, খুলে ফেললো।
সো দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য রিয়াকশন, রাইট? OH মাইনাস হ্যাজ নো রোল। তার জন্য আমি বলছি যে রিয়াকশনের রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে, নট অন দ্য নিউক্লিওফাইল। এবার বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে। আর পাওয়ারে 1 কেন উঠলো? বিকজ দেয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ, ইট ইজ অলরেডি মেনশনড। আর দেখতে পাচ্ছি আমরা যে রিয়াকশনটা সাবস্ট্রেট একটা রয়েছে, দ্য কোএফিসিয়েন্ট ইজ 1, দ্যাটস ওয়াই পাওয়ারে 1 উঠলো। বিকজ উই নো যে রিয়াকশন রেটের পাওয়ারে যেটা ওঠে, কনসেন্ট্রেশনের পাওয়ারে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। আর ইন দিস কেস দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 1, ক্লিয়ারলি ভিজিবল, কারণ ফার্স্ট স্টেপে শুধু সাবস্ট্রেটটাই পার্টিসিপেট করছে, দ্যাটস ওয়াই। সো এখান থেকে কারো কোনো প্রশ্ন রইলো কিনা আমাকে একটু বলো, তোমরা ক্লিয়ারলি বলো, ডোন্ট হেজিটেট প্লিজ। SN1 রিয়াকশন তোমাদের পরীক্ষায় দেবে, তোমরা বলো SN1 রিয়াকশন তোমরা বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি? ক্লিয়ার? সো আমার এখানে কয়টা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করার আছে, সো প্রত্যেকে আনমিউট করো, আমি প্রত্যেকের থেকে অ্যান্সার চাই, আমি দেখবো কে কে বলছো না, আই উইল নোট। আমার প্রথম প্রশ্ন, সাবস্টিটিউশন রিয়াকশানে ফ্রন্ট সাইড অ্যাটাক আদৌ পসিবল কি পসিবল না, এটাকে বলো। এনি কাইন্ড অফ সাবস্টিটিউশন রিয়াকশন পসিবল না, সামনে দিয়ে কখনোই অ্যাটাকটা হয় না, রাইট? সো দ্য অনলি অপশন হুইচ ইজ লেফট ইজ ব্যাক সাইড অ্যাটাক। তো এখন আমার প্রথম প্রশ্ন ফর SN1 রিয়াকশন, স্টেরিক হিন্ড্রেন্স থাকে কি থাকে না? থাকে। ব্যাক সাইড অ্যাটাক হয় কি হয় না? হয় না? হয়। তাহলে রিয়াকশনটা যে শুরু হচ্ছে তার জন্য কে রেসপন্সিবল, সাবস্ট্রেট নিজে নাকি সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুজনে? শুধু সাবস্ট্রেট। Only substrate is responsible, nucleophile has no role. আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, ইউনিমলিকুলার কেন বলা হচ্ছে? শুধু সাবস্ক্রিপ্টটাই পার্টিসিপেট Yes, only substrate is taking the initiative, only substrate is taking place. I mean, the reaction is taking place with respect to the substrate only, that's why. তাই ইউনিমলিকুলার, একানবিক, এই জন্য বলা হচ্ছে শুধুমাত্র সাবস্ট্রেটটা রিয়াকশনে পার্টিসিপেট করছে, রাইট? So that is all about SN1 reaction. Rate is proportional to substrate. কেন? According to the first step, only substrate is doing the reaction. Substrate একটা রয়েছে তাই পাওয়ারে 1 উঠলো, proportional to সাবস্ট্রেটটা বসিয়ে দিলাম CH3 proportional to উঠলে কনস্ট্যান্ট এলো, দ্যাট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ রেট কনস্ট্যান্ট। কেমিক্যাল কাইনেটিক্সের চ্যাপ্টারে পড়ে মাথা খারাপ হয়ে গেছিল। ওকে, দ্যাটস ইট, ডান। সো দ্যাট ইজ অল অ্যাবাউট SN1 রিয়াকশন। একটা ইনফরমেশন বাকি রইলো যে স্যার SN1 রিয়াকশন হলে স্ট্রাকচারের কী হয়, ইনভার্সন হয় না রিটেনশন হয়? ওকে, SN1 হলে রিয়াকশানে হয় হচ্ছে রেসিমাইজেশন, মনে রাখবে। ডিউ টু SN1 রিয়াকশন স্ট্রাকচারে কী হয়, রেসিমাইজেশন, সবাই লিখে রাখো। রেসিমাইজেশন টেক্স প্লেস, SN1 বিক্রিয়ায় রেসিমাইজেশন সংঘটিত হয়। তুষার, রেসিমাইজেশন মানে কি? মানে প্রোডাক্ট ইনভার্সানও হবে, প্রোডাক্টে মানে কি বলবো, কম্পাউন্ডে ইনভার্সানও হবে, রিটেনশনও হবে, দু রকমের মিক্সারই আমরা পাবো, রাইট? রিমেম্বার, তো SN1 এর রেসিমাইজেশন হয়। ওকে, নাও মুভিং টু SN2। SN1 ইজ ডান, মুভিং টু SN2। SN2 মানে নিউক্লিওফিলিক substitution bimolecular reaction। আবার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, CH3Cl প্লাস KOH ব্র্যাকেটে অ্যাকুয়াস তৈরি হবে CH3OH প্লাস KCl। মানে কি হচ্ছে, কেটে যাচ্ছে, সিএলটাকে নিয়ে KCl হয়ে বেরিয়ে যাচ্ছে আর OH টা ঢুকে যাচ্ছে, রাইট? তো শো দ্য মেকানিজম। ওয়েল, SN2 রিয়াকশন একটাই স্টেপে হয়, তো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ লেখার দরকার নেই, একবারে আমি করছি। কীভাবে করছি, আমি এটা স্ট্রাকচারটাকে আঁকছি। CH3Cl এর কার্বন, যার 3টে হাতে 3টে হাইড্রোজেন। তোমাদের বইতে তোমরা দেখবে ওরা ফ্লাইং ওয়েজ দিয়ে করেছে, আমরা ফিশার দিয়েই করছি ডিরেক্ট, দরকার নেই ফ্লাইং ওয়েজ করার, বেকার ঝামেলা। নাকি ফ্লাইং ওয়েজে দেখাবো?
ঠিক আছে, চলো ফ্লাইং ওয়েজই দেখাচ্ছি। তোমরা তো ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার রাখতে পারো, রাইট? ইউ নো হাউ টু ড্র ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার। কিছু না, জাস্ট একটা এরকম বন্ড হবে আর একটা এরকম বন্ড হবে, ব্যাস এই তো। আর এই হাতে রয়েছে একটা সিএল, ঠিক আছে। এবার কে ওইচ কী করে ব্রেক করে আমরা জানি, কে ওইচ ব্রেক করে কে প্লাস আর ওইচ মাইনাসে। তো ওইচ মাইনাসটা এলো, ওইচ মাইনাসটা এলো। আবার আমার সেই একই প্রশ্ন, ফ্রন্ট সাইড এটা কি হতে পারে কখনো? কোনো দিন হতে পারে না। এবং এই গল্পটা হচ্ছে ওই যে সেই শ্রীময়ী সিরিয়ালটা হয় না, একদম পারফেক্ট। এই হচ্ছে অনিন্দদা, এই হচ্ছে শ্রীময়ী, এই হচ্ছে জুনান্টি। দেখো পরিষ্কার কথা বলছি, নিজের বউ রয়েছে, তাও ওকে বলছে এই আসো আসো আসো, ঠিক আছে। এবার সামনে দিয়ে তো যেতে পারবে না, মেরে মুখ ভেঙে দেবে। তখন কি করবে? বাড়ির পিছনে দরজা দিয়ে ঢুকছে, যা ঢোক। তোমার প্রশ্ন হচ্ছে স্টেডিক হিন্ড্রেন্স আছে কি নেই? প্রত্যেকে উত্তর দাও। ইজ দেয়ার এনি স্টেডিক হিন্ড্রেন্স? না, ওখানে হাইড্রোজেন দরজা আটকে রেখেছিল, দেখো দেখো খালি খালি জায়গা খালি রয়েছে। তো নিউক্লিওফাইলটা গিয়ে কার্বনটাকে অ্যাটাক করতে পারছে কি পারছে না? পারছে। স্টেডিক হিন্ড্রেন্স অত্যন্ত কম, তাই নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতে পারছে। আর নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতে পারছে, তাই জন্য কার্বনটা এখানে অ্যাটলিস্ট ক্লোরিনকে একটা এক্সকিউজ দিতে পারছে, তুমি যাও তো ফোটো, এবার ফোটো। গেটিং মাই পয়েন্ট? যদি এখানে নিউক্লিওফাইল এসে কার্বনকে ধাক্কা না মারতো, ও ক্লোরিনকে কোনোদিন ছাড়তে পারতো না। কেন বলো তো? আগেরটার সঙ্গে এটা ডিফারেন্সটা কি? আগেরটায় কম্পাউন্ডটা অনেক বড় ছিল, একটা কার্বন যার তিনটে হাতে তিনটে কার্বন, তাদের আবার তিনটে হাতে তিনটে করে হাইড্রোজেন, কত বড় গ্রুপ। এখানে তো ছোটো গ্রুপ, একটা কার্বন মাত্র তিনটে হাইড্রোজেন, একটা ক্লোরিন। তো কী এক্সকিউজে ছাড়বে? কোনো এক্সকিউজই নেই। তো যেহেতু এখানে ওইচ মাইনাসটা এসে পুশ করছে, তাই জন্য ক্লোরিনটা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো কীভাবে করবো তখন আমরা? কার্বনের এই তিনটে হাতে তিনটে হাইড্রোজেনকে আমরা এবার একটু সাজিয়ে লিখবো ইন দ্য সেন্স, কার্বন এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই একটা হাইড্রোজেন, এইভাবে লিখে দিলাম। ঠিক 120 ডিগ্রি স্ট্রাকচার যেরকম হয় ওরকম করে দিলাম, ওকে। এবার কি হয়েছে, ওইচ মাইনাসটা কোন দিক দিয়ে অ্যাটাক করছে? পিছন দিকে অ্যাটাক করছে। সো ওইচ মাইনাসটা ঢুকছে, ওকে। ওইচ মাইনাসটা ঢুকছে, দেখো আমি ওইচ না লিখে এইচও লিখেছি, কেন বলো তো? কারণ বন্ডটা কে করছে? অক্সিজেন করছে। ডটেড লাইন দিয়ে দেখাতে হবে, ওকে, ডটেড লাইন। বন্ডটা অক্সিজেন করছে, রাইট? বন্ডটা অক্সিজেন করছে। আর কে বেরিয়ে যাচ্ছে? ক্লোরিন। এবার আমার দুখানা প্রশ্ন আছে এখানে। সিরিয়ালগুলোতে এটাই হয়, নতুন বউ ঢুকে পড়ে, তখনও পুরনো বউ বাড়ি ছেড়ে যায়নি। ক্লোরিন কি পুরোপুরি বেরিয়েছে কার্বনকে ছেড়ে? না, বেরোয়নি। ওইচ কি পুরোপুরি ঢুকেছে? না, ও পুরোপুরি ঢুকতে পারেনি, সবই মাঝামাঝি জায়গায় লটকে রয়েছে। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের মাথায় একটা এরকম সাইন দিতে হবে। এটাকে বলা হয় হচ্ছে ওই ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট বাংলায় বলা হচ্ছে অন্তর্বর্তী ধাপ। ট্রানজিশন স্টেট শর্টে লেখা হয় টিএস। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, দেখো ওইচটা যখন বাইরে একা একা ছিল তখন কীভাবে ছিল? ওইচ মাইনাস হয়েছিল। আর ক্লোরিনটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে, কী হয়ে বেরোবে? সিএল মাইনাস হয়ে বেরোবে। আমার প্রশ্ন, ওইচ মাইনাস কি পুরোপুরি ঢুকতে পেরেছে? না, পুরোপুরি না ঢুকলে কিছুটা ঢুকেছে, তাই ওর মাথা থেকে পুরোপুরি মাইনাসটা যায়নি, অল্প মাইনাস হয়ে পড়ে রয়েছে। পার্শিয়ালি নেগেটিভ, আংশিক ঋণাত্মক, তাই ডেল্টা নেগেটিভ। ক্লোরিন কি পুরোপুরি বেরিয়েছে? না, পুরোপুরি না বেরোলে অল্প বেরিয়েছে, তাই ডেল্টা নেগেটিভ। এবার আমার প্রথম প্রশ্ন এটাই ছিল স্যারের কাছে, স্যার ডেল্টা মাইনাস হলো, প্লাস হবে না কার্বনটা? ডেল্টা প্লাস হবে না? না, কার্বনের কোনো ক্ষতি হয়নি। কেন কার্বনের কোনো ক্ষতি হয়নি? কেন? আগেরটা যখন আমরা দেখলাম ক্লোরিন বেরিয়ে গেল, সিএল মাইনাস হয়ে কার্বন তো প্লাস হয়ে গেছে, এখানে কেন হচ্ছে না? বিকজ আজকে ধরো না তোমার কাছে 50 টাকা রয়েছে, আমি তোমার থেকে জোর করে 50 টাকা কেড়ে নিলাম, বা ধরো আমি তোমার থেকে 20 টাকা কেড়ে নিলাম, তুমি বলবে এ বাবা 50 টাকা ছিল 20 টাকা নিয়ে নিল চোরটা এসে, 30 টাকা পড়ে রয়েছে এখন। অন্য একজন বন্ধু তোমাকে আবার সেই 20 টাকা ফেরত দিয়ে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে। তো
তাহলে তোমার তো কোনো ক্ষতি হলো না, তোমার থেকে একজন 20 টাকা নিল, আবার আরেকজন 20 টাকা দিয়ে দিল, সো আলটিমেটলি তোমার কাছে 50 টাকাই রইলো। এখানে কি বলতে চাইছি, ক্লোরিন ঠিক যতটা বন্ড বা যতটা ইলেকট্রন ক্লাউড নিয়ে বেরিয়ে গেছে, ঠিক ততটাই ইলেকট্রন ক্লাউড আবার OH মাইনাস এসে ওকে দিয়ে দিয়েছে, তো ওর তো কোনো ক্ষতিই হয়নি, ওর তো কোনো ক্ষতিই হয়নি। ভালো, ফাইনালি কি হবে এবার? সো Cl মাইনাসটা পুরোপুরি বেরিয়ে যাবে, রাইট? Cl মাইনাসটা পুরোপুরি বেরিয়ে যাবে। এই Cl মাইনাসটা তোমরা চাইলে এটা অ্যারো দিতে পারো এরমভাবে, রাইট? এটা মানে কি OH ঢুকছে, Cl বেরোচ্ছে, দিতে পারো অ্যারোটা, ভালো হয়। তো Cl মাইনাস পুরোপুরি বেরিয়ে যাবে আর OHটা পুরোপুরি ঢুকে যাবে, তো কিরম হয়ে যাবে স্ট্রাকচারটা? দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস। এটা দেখে কিছু মনে হচ্ছে? এটা ইনভার্সন আছে। ইয়া, ইনভার্সন অফ স্ট্রাকচার, রাইট? দিস ইজ ইনভার্সন অফ স্ট্রাকচার। কী হলো, বাকিটা বুঝতে পারলে না? এখানে স্ট্রাকচার জাস্ট উল্টে গেল, কেন বলো তো? ওই যে ওইসটা পিছন থেকে সে ধাক্কা মারলো, 3টে বন্ড ওদিকে উল্টে গেল, ঠিক ঝড়ের দিনে বৃষ্টি এই ছাতা যেরকম উল্টে যায় সেরকমভাবে উল্টে গেল। দিস ইজ কল্ড ইনভার্সন অফ স্ট্রাকচার। সৃজনী বুঝেছো? মিথিরা বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, ইনভার্সন অফ স্ট্রাকচার। তাহলে SN2-তে কি হয়? ইনভার্সন। আর SN1-এ? সো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ও স্যার SN2-তে ইনভার্সন মানে SN1-এর রিটেনশন। নো, SN2-তে ইনভার্সন, বাট SN1-এর রিটেনশন অ্যান্ড ইনভার্সন দুটোই হয়, তাটাকে রেসিমাইজেশন বলা হয়। কিপ দ্যাট ইন ইউর মাইন্ড প্লিজ, প্লিজ মনে রাখবে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, পৌশালি তোমাকে জিজ্ঞেস করছি, SN1 রিয়াকশন দুটো স্টেপে হয়েছিল, রাইট? আর SN2টা কটা স্টেপে হচ্ছে? হ্যাঁ। একটা নাকি দুটো? ট্রানজিশন স্টেট। কে কে বলছো একটা, কে কে বলছো দুটো, বলো। স্যার একটা তো। হ্যাঁ, সো আমার তো মনে হতো যে স্যার এখানে দুটো স্টেপে হচ্ছে, রাইট? কেন? প্রথমে এখান থেকে এটা তৈরি হলো, তারপর এখান থেকে এটা তৈরি হলো। ইয়েস, আই এগ্রি। ধরো আজকে ট্রেন ব্যারাকপুর থেকে ছাড়লো, ব্যারাকপুরের পরের স্টেশন কি টিটাগড়? তো মাঝখানে তো কোনো স্টেশন নেই। বাট তোমরা ধরো কেউ একজন 12 নম্বর রেলগেটে দাঁড়িয়ে আছো, তালপুকুর গেটে, ঠিক আছে? তোমরা ওই চলন্ত ট্রেনের একটা ছবি তুলে এনে আমাকে দেখাচ্ছ, এই দেখো স্যার ট্রেন দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে নেই, ট্রেনটা চলছিল, তুমি এটা স্টিল ছবি তুলেছো। তো এটা হচ্ছে সেই স্টিল ছবি তোলা। এটা হচ্ছে ব্যারাকপুর, এটা হচ্ছে তালপুকুর, এটা হচ্ছে মাঝখানের ওই, সরি, এটা ব্যারাকপুর, এটা টিটাগড়, এটা হচ্ছে মাঝখানের ওই তালপুকুর থেকে তোলা ছবিটা, আর কিচ্ছু না। সো এটা একটাই স্টেপ, ওটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট বা ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট মানে একজন বেরোচ্ছে একজন ঢুকছে, ব্যাস। প্লিজ এই সাইনটা দেবে সবাই। আচ্ছা, আবারও আমরা কিছু প্রশ্ন আসবে এখানে। প্রথম প্রশ্ন, SN2 রিয়াকশানে স্টেরিক হিন্ডেন্স আছে কি নেই? নেই। সো ব্যাক সাইড অ্যাটাক হবে। হবে। রিয়াকশনটার যে হলো তার জন্য কি শুধু সাবস্ট্রেট দায়ী নাকি সাবস্ট্রেট নিউক্লিওফাইল দুজনেই দায়ী? দুজনেই। দুজনেই দায়ী। তাহলে এইখানে দুজন পার্টিসিপেট করছে, তাহলে ইউনিমলিকুলার বলবো না বাইমলিকুলার বলবো? বায়োমলিকুলার। দ্যাটস ইট, দ্যাট ইজ SN2 রিয়াকশন। করে ফেলো। স্যার ওই ট্রানজিশন স্টেটে যে মাথায় যে সাইনটা ওইটাই বোঝাচ্ছে, ওটাই সিম্বল। হ্যাঁ, ওখানেই দেবে, ওভাবেই দিতে হবে ওটা। ওটাই ট্রানজিশন স্টেট বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। দ্যাট ইজ কল্ড ড্যাগার সাইন অর আনইকুয়াল সাইন। তুমি ওই প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস এর মধ্যে ওই যে বাই দ্য অ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিড যেটা করিয়েছিলে ফ্রম অ্যালকোহলস এ, ওই রিঅ্যাকশনটাতে ব্র্যাকেটে লিখিয়েছিলেন SN রিঅ্যাকশন, তো ওই SN রিঅ্যাকশনটা কি SN2 রিঅ্যাকশনের মধ্যে পড়ছে? দেখো তোমাদের বইগুলো তুমি দেখবে ওখানে SN2 লেখা রয়েছে, বাট দ্য ফ্যাক্ট ইজ ওটা SN2 SN1 দুটোই কিন্তু হয়। দেখো, ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে। আরেকবার বলো তুমি কি বললে?
ওই হ্যালোজেন আমি যখন হ্যালোজেন অ্যাসিড দিয়ে তৈরি করেছিলাম অ্যালকোহল থেকে আরএক্স, সো ফার্স্টে আমি তোমাদেরকে এটা লিখিয়েছিলাম যে আরওএইচ প্লাস এইচএক্স থেকে তৈরি হচ্ছে, আরওএইচ প্লাস এইচএক্স থেকে তৈরি হচ্ছে আরএক্স প্লাস এইচ টু, তাই তো? এবার ব্র্যাকেটে আমি লিখেছিলাম যে এটা এসএন মেকানিজমে হচ্ছে। তো তোমার প্রশ্নটা কি, যেটা এসএন টুতে হচ্ছে? মানে SN1 এ হচ্ছে না 2 তে হচ্ছে? আচ্ছা, তো সৃজনী জিজ্ঞেস করছে যে আমরা বুঝবো কি করে যে এসএন তো শিখে গেলাম, বাট এসএন ওয়ানে হচ্ছে না এসএন টুতে হচ্ছে, আমরা সেটা কি করে বুঝবো? ওকে, আই এম কামিং টু দ্যাট পার্ট অনলি। যে এসএন ওয়ান না এসএন টু বুঝবো কি করে আমরা, ডিফারেন্সটা বুঝতে হবে আমাদের, কারণ দুটোই আলটিমেটলি সেম, মানে মেকানিজমটা আলাদা হলেও রিয়াকশানগুলো দেখতে একই রকমের, সো পার্থক্যটা বুঝবো কি করে আমরা? ওকে, আচ্ছা বলো বিক্রিয়ার রেটটা কী হবে, রিয়াকশনের রেটটা বলো। প্রপোর্শনাল টু কী হবে? সাবস্ট্রেট ইনটু নিউক্লিওফাইল। সাবস্ট্রেটটা কি? CH3Cl, নিউক্লিওফাইলটা কি? OH মাইনাস, প্রপোর্শনাল টু উঠলে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, CH3Cl আর OH মাইনাস, দ্যাটস ইট। আচ্ছা, এই রিয়াকশনটা অর্ডার কত বাই দেবে? সেকেন্ড অর্ডার রিয়াকশন, two. রাইট? ইয়েস। ওকে, সো আমার SN1 SN2 ডান। এবার লেখো order of SN1 and SN2 reaction, order of SN1 and SN2 reaction, SN1 এবং SN2 বিক্রিয়ার ক্রম, SN1 এবং SN2 বিক্রিয়ার ক্রম। তোমাদের নেক্সট ক্লাস কবে? আবার কালকে, তাই না? মুসলাম, আচ্ছা আমি, তোমরা এটা লিখবে না, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করে নিতে চাই তোমাদের মনে আছে কিনা, তোমরা কেউ লিখবে না, হ্যাঁ? আমি দেখতে চাইছি তোমাদের মনে আছে কিনা, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। ওকে, সো লেট মি স্টার্ট উইথ সৃজনী, বলো। এই যে গ্রুপটা দেখো, প্রত্যেকটা একটা করে অ্যালকিল গ্রুপ, কারণ ওদের প্রত্যেকেরই একটা করে হাত খালি, হাইড্রোজেন খালি, মানে হাইড্রোজেন বার করা আছে, তাই কার্বনের একটা করে হাত খালি হয়েছে। সৃজনী তুমি বলো এটা কত ডিগ্রি অ্যালকিল গ্রুপ? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। কী করে বুঝলাম 3 ডিগ্রি? কারণ আমরা দুভাবে বলতে পারি। আমি একটা ছোট চার্ট করেছিলাম অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে। ইফ দেয়ার ইজ 2 হাইড্রোজেন্স then it is 1 degree. If there is 1 hydrogen then this is 2 degree. If there is no hydrogen then it is 3 degree, right? এই কার্বনটা যার হাত খালি তার একটাও হাইড্রোজেন নেই, সো চোখ বন্ধ করে এটা 3 ডিগ্রি। বাট আমরা যদি ব্রেক করি আরেকভাবেও বলতে পারি আমরা, ইটস লাইক দিস, কার্বন যার একটা হাত খালি, যার তিনটে হাতে তিনটে CH3, এই হাতে CH3, এই হাতে CH3, এই হাতেও CH3। এবার আমাকে বলো, আমি 3 ডিগ্রি কার্বন কাকে বলেছিলাম? যার তিনটে হাতে তিনখানা কার্বন থাকবে, এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, তিনটে হাতে তিনটে কার্বন রয়েছে, সো ইট ইজ 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আর 3 ডিগ্রি কার্বন অ্যাটমের হাত খালি, তাই 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এটা কত ডিগ্রি অ্যালকিল গ্রুপ হবে? 2 ডিগ্রি। কারণ এই হাতে একটা CH3, এই হাতে একটা CH3, সো কার্বনটা এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, সো ইটস 2 ডিগ্রি। দুখানা কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে, তাই 2 ডিগ্রি। হাত খালি, তাই 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এই কার্বনটা শুধু এই কার্বনটার সঙ্গে অ্যাটাচড, তাই 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। মাই কোশ্চেন ইজ তুষার, এটা কত ডিগ্রি? স্যার ওটা কোনো ডিগ্রি না, ভেরি মিথাইল গুড, গ্রুপ। ভেরি গুড। সো মিথাইল গ্রুপটা কোনো ডিগ্রি নয়, ও এমনিই একটা একা। ভালো। সো নাও আমি এখানে চারখানা স্ট্রাকচার রাখবো, তোমরা আমাকে বলবে যে কোথায় SN1 ভালো হবে, কোথায় SN2 ভালো হবে, অ্যান্ড বিলিভ মি তোমরা নিজেরাই পারবে। দিস ইজ মিথাইল গ্রুপ, দিস ইজ ইথাইল গ্রুপ, দিস ইজ, এই গ্রুপটার নাম কি গো তুষার?
এই স্যার গ্রুপটা কোনটা বললেন? এই যে এইটা স্যার এটা তো 2 ডিগ্রি। নো সেটা বলছি না, নামটা কি? ইটস আইসোপ্রোপাইল গ্রুপ, স্যার আইসোপ্রোপাইল। এটা হচ্ছে টার্ট বিউটাইল গ্রুপ। ওকে, সো এবার আমার প্রশ্ন, আমি এই চারটে স্ট্রাকচারকে ভেঙে ভেঙে লিখবো। প্রথমে এই স্ট্রাকচারটাকে ভেঙে লিখছি। ভেঙে লেখার কি আছে? কার্বনের 3টে হাতে 3টে হাইড্রোজেন, একটা হাত খালি। এখানে কার্বনের একটা হাতে CH3 আর বাকি দুটো হাতে হাইড্রোজেন, একটা হাত খালি। এখানে কার্বনের একটা হাতে হাইড্রোজেন আর বাকি দুটো হাতে CH3, এই একটা CH3 আর উপরে একটা CH3। এখানে কার্বনের 3টে হাতে 3টে CH3। ওকে, ধরো কি বলবো, ক্লোরিন অ্যাড করে বলবো না ক্লোরিন ছাড়া বলবো? ওয়েট, দেখো শুধু যে ক্লোরিন তা তো না, যে কোনো রকম হ্যালোজেন দিয়ে এটা হতে পারে, রাইট? আচ্ছা, এবার আমার প্রশ্ন, তোমরা আমাকে বলবে, অলরেডি তোমরা জেনে গেছো দিস ইজ মিথাইল গ্রুপ, দিস ইজ 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, অ্যালকিল হ্যালাইড গ্রুপ, this is 2 degree alkyl halide group, and this is 3 degree alkyl halide group, right? And you don't have any confusion from this part at least. So আমার প্রশ্ন, তোমরা আমাকে বলো মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই চারটের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে বেশি কোথায়? 3 ডিগ্রিতে। 3 ডিগ্রি। একটা মিনিট, হ্যালো, এই আমার তো কোনো মেল আসেনি। প্রথম জেনারেলি প্রথম 2 ঘন্টা হয়। হ্যাঁ, ঠিক আছে এটাই আমি জানাচ্ছি। ভার্বালি বলেছিল যে অ্যাপ্রুভ, কিন্তু কোনো ইয়ে করেনি, টাইম কার্ডে কিছু দেখায়নি। ঠিক আছে আচ্ছা, সো কি বলছিলাম গো? ওকে, সো এখানে স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে বেশি। আর স্টেরিক হিন্ড্রেন্স কি সাইন দিয়ে দেখায়? এই সাইন দিয়ে দেখায় এটা, রাইট? দিস সাইন, এরকম সাইনটা। ওকে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে 2 ডিগ্রিতে, একটু আছে। এখানে তো নেই, এখানেও নেই। বেশ, তো স্টেরিক হিন্ড্রেন্স কোথায় আছে কোথায় নেই সেটা আমরা জেনে গেছি। নাও রিমেম্বার দ্য কনসেপ্টস অফ SN1 অ্যান্ড SN2। তোমরা আমাকে বলো SN1 রিয়াকশন কেন বলা হয় 1? কারণ শুধুমাত্র সাবস্ট্রেট, মন দিয়ে শোনো, শুধুমাত্র সাবস্ট্রেট, মানে এখন আমি পুরো কথাটাকে ব্যাক করছি, ব্যাক প্রসেস বলে না, ঠিক উল্টো দিকে ফিরছি এবারে, যা শিখেছি ওগুলো উল্টো দিকে ফিরবো এবারে। SN1 কেন বলা হয়? কারণ শুধু সাবস্ট্রেট পার্টিসিপেট করে। সাবস্ট্রেট কেন শুধু পার্টিসিপেট করে? কারণ ওখানে নিউক্লিওফাইলকে আমরা অ্যাটাক করতে দিই না। কেন নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে দিতে পারি না? কারণ ওখানে স্টেরিক হিন্ড্রেন্স থাকে। সো ফর দ্য অকারেন্স অফ SN1 রিয়াকশন, সৃজনী, ফর দ্য অকারেন্স অফ SN1 রিয়াকশন স্টেরিক হিন্ড্রেন্সটা থাকা প্রয়োজন। কারণ স্টেরিক হিন্ড্রেন্স না থাকলে নিউক্লিওফাইল অ্যাটাক করে দেবে, তখন তুমি আর বলতে পারবে না যে শুধুমাত্র সাবস্ট্রেট পার্টিসিপেট করেছে, তখন তুমি বলবে নিউক্লিওফাইল অ্যান্ড সাবস্ট্রেট পার্টিসিপেট করেছে। বাট তুমি যদি স্টেরিক হিন্ড্রেন্স রাখো তাহলে ব্যাকসাইড অ্যাটাক আটকে দেবে, ব্যাকসাইড অ্যাটাক আটকে দিলে শুধুমাত্র সাবস্ট্রেট পার্টিসিপেট করবে, তখন ওটা SN1 রিয়াকশন হবে। তাহলে তোমরা আমাকে বলো এই চারটের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স যেটাই বেশি সেটাই ব্যাকসাইডে আটকে যাবে, ব্যাকসাইড অ্যাটাক যেটাই আটকে যাবে সেখানে SN1 রিয়াকশন ভালো হবে না খারাপ হবে? তাহলে কোথায় SN1 রিয়াকশন ভালো হবে? এখানে
ওকে, সো SN1 রিয়াকশন সবচেয়ে ভালো হবে এটাতে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, একদম বাজে হবে এগুলোতে, ঠিক আছে। নাও ইফ আই টক অ্যাবাউট SN2, SN2 তে স্যার 2 কেন বলা হচ্ছে, কারণ বোথ সাবস্ট্রেট অ্যান্ড নিউক্লিওফাইলস আর টেকিং প্লেস, আই মিন টেকিং পার্টিসিপেটিং ইন দ্য রিয়াকশন। তার মানে ব্যাক সাইড অ্যাটাক ইজ টেকিং প্লেস, ব্যাক সাইড অ্যাটাক টেকিং প্লেস মানে দেয়ার ইজ নো স্টেরিক হিন্ড্রেন্স। তো স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম কোথায় হয়? মিথাইল গ্রুপ, তারপরে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো সবচেয়ে ভালো SN2 রিয়াকশন কোথায় হবে? মিথাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো হোয়াট ইজ দ্য অর্ডার অফ SN1 রিয়াকশন? অর্ডার অফ SN1 রিয়াকশন হচ্ছে সবচেয়ে ভালো হবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, তারপরে হবে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, তারপরে হবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, তারপরে হবে মিথাইল হ্যালাইড মানে CH3X। কারণ 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি স্টেরিক হিন্ড্রেন্স, তাই ব্যাক সাইড অ্যাটাক আটকে যাবে, তাই শুধুমাত্র সাবস্ট্রেট পার্টিসিপেট করবে। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট দ্য অর্ডার অফ SN2 রিয়াকশন, সবচেয়ে কম স্টেরিক হিন্ড্রেন্স যেখানে, সেখানে সবচেয়ে বেশি ব্যাক সাইড অ্যাটাক, সবচেয়ে ভালো SN2 রিয়াকশন। তাহলে কোথায় হবে? মিথাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, অ্যান্ড লাস্টলি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বলো কার ডাউট আছে? বলছি যে KOH অ্যাকোয়াস তুমি লিখছিলে, হুম, এবার অ্যাকোয়াস না থাকলে তুমি বললে না যে দেখো problem অ্যাকুয়াস না হতে থাকলে পারে। তুমি দিতে পারো, আরেকটা হতে পারে অ্যালকোহলিক। ওকে, মনে রাখ, এটা তোমাকে আমি পরের দিন করাবো। অ্যাকুয়াস না থাকলে যদি অ্যালকোহলিক দেওয়া হয়, দু রকমের এই রিয়াকশনটা আমাদের পরীক্ষায় দেয়, বুঝেছো? অ্যাকুয়াস কেওইস থাকলে হয় হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, আর অ্যালকোহলিক কেওইস থাকলে হয়ে যায় এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন হলে ওটা অ্যালকিন তৈরি হয়ে যায়। পরের দিন করাবো, সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আজকে তোমরা বলো SN1 SN2 পুরো মাথায় ঢুকেছে কিনা, প্রত্যেককে জিজ্ঞেস করছি। হ্যাঁ। ক্লাস হওয়া মাত্রই কিন্তু আমাকে সবাই ছবি পাঠাবে আজকে, আমি দেখতে চাই প্রত্যেকের খাতা, আর আমি যেন কারো খাতায় ভুল না দেখি। দেখে দেখে খুব ভুল টুকবে না। সৃজা কি ক্লাস করছে নাকি আজকে? ও সৃজা তো বোধহয় অন্য গ্রুপে। হোয়াট এভার, সো দ্যাটস ইট, আজকে ক্লাস এতটা। তোমাদের কালকে ক্লাস আছে অর্গানিকের আবার। কালকে আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের রিয়াকশান শুরু করব, আর কালকের মধ্যে শেষ করব, আর টাইম নষ্ট করে লাভ নেই। কালকে আবার 10:30। তার আগে তোমাদের যা যা ডাউট হবে আমাকে জিজ্ঞেস করে রাখবে। আর আই হোপ SN1 SN2 তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থেকে আমরা সামনাসামনি সে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, আর সৃজনী, তুমি আর রাহুল, তোমরা ওই আমাকে সামনাসামনি এসে একটু RS কনফিগারেশন, যেটা আমরা ফিশার প্রজেকশন থেকে যেটা বার করছিলাম, সামনাসামনি একটু জিজ্ঞেস করে নিও আমাকে। মানে হাউ ক্যান উই ডিটারমাইন দ্য RS কনফিগারেশন ডিরেক্টলি ফ্রম দ্য ফিশার বলছি, ফ্লাইং ওয়েস্ট প্রজেকশন থেকে। এটা সামনাসামনি ছাড়া বোঝানো পসিবল নয়। ওকে, চলো, ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ।